বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহর অশেষ করুণায় এই অবস্থায় এখনও সুস্থ আছি, এটি আল্লাহর কাছে শ্রেষ্ঠ কৃতজ্ঞতা। এবং এই অবস্থায় সুস্থ থাকাটাই আমাদের মূল কাম্য। এবং সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করি, সবার জন্য দোয়া করি। এই কামনা নিয়ে আমি আমার ক্লাস শুরু করতেছি। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। তোমাদের জন্য আমি আবার ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা পড়ে আসছিলাম, ব্যবসা খাতে আয়, আজকে এটা শেষ ক্লাস করব। এবং আজকে এমন দুটো অঙ্ক করবো যে অঙ্কগুলো করলে এই অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে যদি তুমি অঙ্কগুলো বাসায় করে থাকো। এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশের যে ক্লাসগুলো আমি নিয়েছি, তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করো, তাহলে আশা করি পরবর্তী পর্যায়ে কোনো স্যারের কাছে যে পড়া লাগবে না। এই ক্লাসগুলো দেখলেই তুমি বাসায় একটু প্র্যাকটিস করলেই তুমি অঙ্কগুলো শিখে ফেলতে পারো। তো আজকে আমরা এটা শেষ ক্লাস করব এবং আমি বরাবরের মতো এই দুইটা অঙ্ক করে দেবো ইনশাল্লাহ। এবং এই দুইটা অঙ্কের মাধ্যমে অঙ্কগুলো সম্পূর্ণ বোঝার চেষ্টা করব। তো আমরা করতেছিলাম ট্যাক্সেশন বাংলাদেশ। তো করতেছিলাম হলো ব্যবসা খাতে আয়। এটা ধারা ছিল হলো 28। আজকে তারিখ হলো 19/10/2020। আমরা করতেছি ব্যবসা ও পেশা খাতে আয়। জনাব হারুন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। দুই 2016-17 আয় বর্ষে 2016-2017 আয় বর্ষে হিসাব নিম্নরূপ। এর পাশে আছে আমরা লিখতে পারি বিবরণ টাকা। বিবরণ প্রথমে আছে হলো অফিস ভাড়া, টাকার পরিমাণ 4000। দেন আছে হলো মোটর গাড়ি ক্রয়, টাকার পরিমাণ 50,000। দেন পরবর্তী পর্যায়ে আছে হলো ঋণের সুদ, টাকার পরিমাণ 8,000। দেন আছে হলো আয়কর, এটা টাকার পরিমাণ 5,000। তারপরে আছে কর্মচারী বেতন, টাকার পরিমাণ 10,000। দেন আছে যাতায়াত খরচ, টাকার পরিমাণ 6,000। দেন আছে গারস্থ খরচ,
আসবাবপত্র বিক্রয় প্রতি টাকার পরিমাণ 2000। দেন আছে হলো দান বা অনুদান, যেটাকে আমরা বলি, টাকার পরিমাণ 4000। তারপর আছে হলো নিট উদ্বৃত্ত 1,53,000। অপর সাইডে পেশাগত ফিস বা আয়ও বলতে পারতাম 2,20,000। তারপর আছে পরীক্ষক হিসাবে প্রাপ্ত পারিশ্রমিক, এটা টাকার পরিমাণ 5,000। তারপর আছে হলো লভ্যাংশ 15,000। তারপরে আছে হলো শব্দ পূরণ প্রতিযোগিতা পুরস্কার, এটা টাকার পরিমাণ 5,000। তারপর আছে সিকিউরিটি বিক্রয় বাবদ মুনাফা 4,000। তারপর আছে ব্যাংকে স্থায়ী আমানতের শুল্ক 6,000। সর্ব টাকার পরিমাণ যোগ করলে 2,55,000। তো আমরা এটা করব জনাব হারুনের মোট আয় নির্ণয় করব। তো আমরা একটা অঙ্ক লিখে নিলাম, এখান থেকে আমরা ব্যবসা ও পেশা খাতে আয়টা করব। তো তোমরা সবাই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবা, ইনশাল্লাহ অঙ্কটা আমরা সবাই যদি মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ এই অধ্যায়ের যে সমস্যাগুলো হয়, যে কোথায় কোথায় যোগ করতে হয়, কোথায় কোথায় বিয়োগ করতে হয়, কোনটা অনুমোদনযোগ্য খরচ করতে হয়, কোনটা পেশাগত আয় বা ব্যবসাগত আয় ধরবো, আবার ব্যবসাগত আয় একবার যোগ করি একবার বিয়োগ করি, আবার যোগ করার পরে কিছু অংশ অপরধারে ধরি, কীভাবে ধরি না ধরি, সেই বিষয়গুলোই কিন্তু আমরা এখন আলোচনা করবো, কারণ এটাই কিন্তু এই অঙ্কের মধ্যে সব থেকে বেশি সমস্যা তৈরি হয়। তো বরাবরের মতো আমরা লিখে নিব করদাতা, আয় বর্ষ, কর বর্ষ। করদাতার নাম ছিল হলো জনাব হারুন, আয় বর্ষ বলা হচ্ছে 2016 এবং 2017। কর বর্ষটি তার পরের বছর ধরা হয় 2017 এবং 2000। তো আমরা করবো হলো ব্যবসা ও পেশা খাতে মোট আয় নির্ণয়। তো প্রথমে আমরা লিখবো লাভ লোকসান অনুযায়ী লিখলাম, এখানে আমরা লিখি বিবরণ বা আয়ের খাত ও বিবরণ, সেটা লিখতে পারি। প্রথমে আমরা লিখে নিই লাভ লোকসান অনুযায়ী লিখলাম, এটা অঙ্কের মধ্যে নিট উদ্বৃত্ত নামে লেখা আছে, সবার শেষে 1,53,000। তো আমরা টাকার পরিমাণটা লিখে দিই। তারপর আমাদের লিখতে হয় যোগ অনুমোদনযোগ্য খরচ। তো আমরা যোগ লিখি, যোগ অনুমোদনযোগ্য খরচ সমূহ। তো এগুলোর মধ্যে কি কি আছে সেগুলো দেখতে হবে। তো এগুলো নিয়ে প্রথম ক্লাস
ক্লাসে আমার বিশদ আলোচনা করা আছে। তোমরা যদি আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে আশা রাখি তোমরা সব কিছু মনোযোগ সহকারে দেখলে আশা করি ভালো মতো বুঝতে পারবে। তো আমরা কি কি ধরছিলাম এইখানে খেয়াল করতে হবে যে যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় তাহলে কিন্তু স্যার সেটা আমাদের আসবে। যেমন স্থায়ী সম্পত্তি আছে স্যার মোটর গাড়ি ক্রয়। তারপরে আমরা বলছিলাম যদি কোনো প্রকার উত্তোলন থাকে, উত্তোলনের মধ্যে কি কি আছে স্যার? উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলন, তারপর মালিকের ছেলে বা মেয়ের স্কুলে বেতন, তারপর মালিক কর্তৃক কোনো উপহার প্রদান, তারপর ছিল হলো আয়কর। এগুলো সবই উত্তোলনের মধ্যে অন্তর্ভুক্ত। এইগুলো যদি থাকে সেটাও আমাদের। তারপরে আমরা আরো বলেছিলাম যদি কোনো অঙ্কের দান, অনুদান এই ধরনের কোনো বা ভিক্ষুককে দান যদি মুক্ত হস্তে কোনো দেওয়া হয় সেটাও কিন্তু আমাদের আসবে, তার মানে এটাও আমাদের আসবে। তারপর আমরা বলছিলাম যে কিছু খরচ আছে মুনাফা জাতীয় খরচ, সেগুলো কিন্তু আমাদের আসবে, যেমন দ্বারস্থ খরচ। এটা সম্পর্কে আসলে একটা নোট দেওয়া থাকার কথা, সমন্বয় দেওয়া নাই, আমি একটু দিয়ে দিচ্ছি যে এটা আসলে এরকম ভাবে থাকতে পারে যে দ্বারস্থ খরচ লিপিবদ্ধ হতে বাদ করেছি। তো লিপিবদ্ধ হতে যদি বাদ করেছে তাহলে আমাদের অন্তর্ভুক্ত হবে। আর যদি কোনো স্থায়ী সম্পদের বিক্রয় লাভ বা ক্ষতি থাকে সেটাও কিন্তু স্যার আমাদের অবশ্যই এখানে অন্তর্ভুক্ত হবে। তো আমরা প্রথমে লিখে ফেলি মোটর গাড়ি, এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 50,000। তারপরে আমাদের দেয়া আছে হলো আয়কর, এটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 5,000। তারপরে আমাদের দেয়া আছে হলো দ্বারস্থ খরচ, যেটা লিপিবদ্ধ হয়নি সেটা লিপিবদ্ধ করতে হবে 13,000। তারপরে আমাদের দেয়া আছে হলো আসবাবপত্র বিক্রয়ের ক্ষতি, সেটা টাকার পরিমাণ দেয়া আছে হলো 2,000 টাকা। দেন আমাদের দেয়া আছে হলো দান 4,000। তো এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আমাদের টাকার পরিমাণ আসে হলো টোটাল 74,000। উপরের টাকার সাথে এই টাকাটা যোগ করলে টোটাল টাকার পরিমাণ আসে হলো 2,27,000 টাকা। এখন পরবর্তী পর্যায়ে আমাদের কিছু কাজ করতে হবে। এখন দেন আমরা এখান থেকে বাদ দিব বাদ অব্যবসায়ী আয় বা বলতে পারি অপেশাগত আয়, অপেশাগত আয় সমূহ। দেন এখান থেকে আমরা অপেশাগত আয় সমূহ বাদ দিব। এখন এইখানে আসলে অঙ্কটা সবথেকে বড় প্রবলেমটা হয়, একবার এই অকারবারি আয় বা অব্যবসায়ী বা অপেশাগত আয় একই কথা, এটা একবার আমরা যোগ করি এবং পরবর্তী পর্যায়ে আরেকবার আমরা বাদ দিই। তো আমরা কোনগুলো যোগ করব এবং বাদ দিব? এই যে আমাদের যতগুলো আয় আছে, পরীক্ষক হিসেবে প্রাপ্ত পারিশ্রমিক, লভ্যাংশ, শব্দগ্রহণ প্রতিযোগিতা, সিকিউরিটি বা মুনাফা, ব্যাংক স্থায়ী সুদ, সবগুলোই আমাদের আয় হিসাবে গণ্য হবে। আমরা একটা একটা করে আমরা লিখে ফেলি। প্রথমে আছে পরীক্ষক হিসাবে প্রাপ্ত পারিশ্রমিক, এটা টাকার পরিমাণ আছে 5,000 টাকা। পরের আয় আছে হলো লভ্যাংশ, তো লভ্যাংশ এখানে আছে হলো 15,000 টাকা। পরবর্তী আছে শব্দ পূরণ প্রতিযোগিতা হতে আয়, শব্দ পূরণ প্রতিযোগিতা হতে আয়, এটা টাকার পরিমাণ আছে হলো 5,000। দেন আছে সিকিউরিটি বিক্রয় হতে মুনাফা, সিকিউরিটি বিক্রয় বাবদ মুনাফা, এটা টাকার পরিমাণ হলো 4,000। তারপর আছে ব্যাংক স্থায়ী আমানতের সুদ, তাহলে ব্যাংক স্থায়ী আমানতের সুদ, এটা টাকার পরিমাণ হলো 6,000 টাকা। দেন এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আসে হলো টোটাল 35,000 টাকা।
এই টাকা থেকে উপর টাকা লেস করলে আসলে হলো টোটাল 1,92,000। এখন আমি আগেই বলছি যে এই অপেশাগত আয়সমূহ একবার আমরা বাদ দিব এবং পরবর্তী পর্যায়ে আরেকবার আমরা যোগ করব। যখন এই অপেশাগত আয়টা আমরা যোগ করব তখন এটার সাথে যে কাজগুলো করা হয় সেই সব কাজগুলো আমাদের করতে হবে। কাজগুলো বলতে কি বোঝাচ্ছি, এইখানে যেটার সাথে যে অপরধার্য যে নিয়মটা আছে, অর্থাৎ গভর্নমেন্ট বা সরকার কর্তৃক যে অপরধার্য নিয়মটা আছে সেই অপরধার্য নিয়মটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন লভ্যাংশ ছিল হলো সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত অপরধার্য ধরতে হয়। তারপরে শব্দক্রম প্রতিযোগিতা সেটাও আমাদের ছিল, সেটা থেকে আমাদের পুরো যত টাকা থাকবে সেই টাকাতে আমাদের এখনো ধরা হয়, কিন্তু এর আগে কখনো ধরা হতো না। তো সিকিউরিটি হতে যদি মুনাফা থাকে সেখান থেকে যদি কোনো প্রকার ক্ষতি থাকে বা সেটাও আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তো এই কাজগুলো আমাদের এখানে করতে হবে। তো এই অপেশাগত আয়গুলো লেখার জন্য আমার এখানে জায়গাটা হবে না, আমি একটু মুছে ফেলতেছি, উপর থেকে আমি লিখি। তাহলে এখন আমরা কি করব, আমরা যোগ করব। যোগ অপেশাগত আয়সমূহ। তো অপেশাগত আয়সমূহের মধ্যে আমাদের কি কি আছে সেটা খেয়াল করতে হবে। প্রথমে আমরা লিখি সিকিউরিটি বিক্রয় হতে মুনাফা। সিকিউরিটি বিক্রয় হতে মুনাফা। তো সিকিউরিটি বিক্রয় হতে মুনাফা আমার টাকার পরিমাণ ছিল টোটাল 4,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব আসবাবপত্র বিক্রয় ক্ষতি। আসবাবপত্র বিক্রয় জনিত ক্ষতি, টাকার পরিমাণ হলো 2,000। বাদ দিলে টাকার পরিমাণ থাকে হলো 2,000। দেন পরবর্তী পর্যায়ে যে কথাটা আমি মাত্র বললাম, দেখতে হবে লভ্যাংশ। লভ্যাংশ টাকার পরিমাণ ছিল টোটাল 15,000। আর সরকার কর্তৃক বলাই আছে তুমি সর্বোচ্চ অপরধার্য পাবা 25,000 টাকা পর্যন্ত। তো এইখানে অপরধার্য আমরা 25,000 টাকা পর্যন্ত, উপরে ছিল 15,000, আমি পাবো হলো সর্বোচ্চ 25,000, তার মানে এখানে কোনো টাকার পরিমাণ আসবে না। তারপরে আছে পরীক্ষক। পরীক্ষক হিসাবে প্রাপ্ত পারিশ্রমিক। প্রাপ্ত পারিশ্রমিক টাকার পরিমাণ ছিল হলো টোটাল 5,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে শব্দপূরণ প্রতিযোগিতা হতে আয়। শব্দপূরণ প্রতিযোগিতা হতে আয়, এটা টাকার পরিমাণ ছিল হলো 5,000। তার পরবর্তীর মধ্যে ছিল হলো ব্যাংক স্থায়ী আমানতের সুদ। ব্যাংক স্থায়ী আমানতের সুদ, এটার টাকার পরিমাণ আছে হলো 6,000 টাকা। তো সবগুলো টাকার পরিমাণ যোগ করলে আসে হলো 18,000। তো উপরের টাকা থেকে, আচ্ছা এই টাকাগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি এইখানে লেখা উচিত আর এটা আসলে এখানে লেখা উচিত, তাহলে আসলে সমস্যাটা হবে না, যেহেতু কলাম আমি দুইটা দিয়েছি। একটা কাজ করি আমি, তো এখানে টাকার পরিমাণ বাদ দিলে 2,000 টাকা থাকে। লভ্যাংশ টোটাল টাকার পরিমাণ ছিল হলো 15,000। এখানে যদি আমি 25,000 টাকা লিখি তার টাকার পরিমাণ 0। পরীক্ষক হতে ছিল হলো টোটাল 5,000 টাকা। শব্দপূরণ ছিল হলো আমাদের পরীক্ষক ছিল শব্দপূরণ ছিল 5,000। ব্যাংক স্থায়ী আমানতের সুদ ছিল হলো 6,000 টাকা। দেন এই সব টাকার পরিমাণগুলো যোগ করলে টাকার পরিমাণ আসা হলো টোটাল 18,000 টাকা। উপর টাকার সাথে যোগ করলে 1,92,000 সাথে যোগ করলে টাকার পরিমাণ টোটাল আসা হলো 2,10,000 টাকা। এটাই আমরা বলতে পারি মোট আয়। তো এই অঙ্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? এই অঙ্কের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এইখানে যে লভ্যাংশের যে অপরধার্য বিষয় সেটা
সেটা আমাদের খেয়াল করতে হবে। এবং এইখানে আমাদের বিক্রয় হতে মুনাফা থেকে যে আমাদের বিক্রয় যে একটা ক্ষতি ছিল সেটাও আমাদের বাদ দিতে হবে। এই কাজটুকু করার পর যেটা আর মানে বাকি যে আয়গুলো থাকবে সেগুলো বসানোর পরে যোগ করলে 18,000 টাকা আসে। টোটাল টাকার পরিমাণ আসলে 2,10,000 টাকা। তো এখন আমরা যদি এই অঙ্কটা ঠিকমতো করি তাহলে অবশ্যই এই অঙ্ক সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো। এখন এরকম ভাবে আমি আরো একটা অঙ্ক করতেছি যে অঙ্কের মধ্যে আর কি কি মানে সমস্যার সম্মুখীন হতে পারি সেটা আমাদের জানার দরকার আছে। তো বরাবর মতো আমি আরো একটা অঙ্ক লিখে নিব এবং সেই অঙ্কটার আমি সমাধান করব। তো তোমরা সবাই খেয়াল করো যে আমি অঙ্কটা আবার উঠাচ্ছি, দেন আবার আমি অঙ্কটা করব। অঙ্কটার নাম হলো জনাব আবুল খালেক 2017 সালে আবুল খালেক এর 2017 সালে 30 জুন তারিখে আয়সমূহ নিম্নরূপ। তারিখের হিসাব সমূহ নিম্নরূপ, এটা দিলে বেটার হয়। হিসাব সমূহ নিম্নরূপ। দেন আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে আছে হলো বেতন, টাকার পরিমাণ 5,000। তারপর আছে হলো ভাড়া, এটা টাকার পরিমাণ 2,000। তারপর আছে হলো বাট্টা, এটা টাকার পরিমাণ 1,000। তারপর আছে গরিব আত্মীয়কে দান, গরিব আত্মীয়কে দান, টাকার পরিমাণ 500। তারপর আছে দেনাদারের বাট্টা সঞ্চিত, দেনাদারের বাট্টা সঞ্চিতি টাকার পরিমাণ আছে হলো 1,000। তারপর আছে হলো জরিমানা ও শাস্তি, এটা টাকার পরিমাণ আছে হলো 500। তারপরে আছে হলো জীবন বীমা প্রিমিয়াম, এটা টাকার পরিমাণ আছে হলো 1,000। তারপরে আছে হলো ঋণের সুদ, এটা টাকার পরিমাণ আছে হলো 2,000। তারপরে আছে হলো মূলধনের সুদ, এটা টাকার পরিমাণ আছে হলো 3,000 টাকা। তারপরে আছে হলো গৃহ সম্পত্তির পৌরকর, এটা টাকার পরিমাণ আছে হলো 500। এইখানে শুরুতে আছে হলো মোট লাভ 1,50,000। তারপর আছে গৃহ সম্পত্তি হতে প্রাপ্ত ভাগ 6,000 টাকা। দেন এইখানে আছে হলো বিক্রয় কর 2,000 টাকা এবং নিট লাভ আছে 1,34,000
34,100। দেন এই দুইটা সাইড যোগ করলে টোটাল টাকার পরিমাণ আসে 1,56,000। এখন বরাবর মতো এটা আমরা নিট আয় নির্ণয় করব, সরি মোট আয় নির্ণয় করব। এখন মোট আয় নির্ণয় করতে গেলে বরাবর মতো আমাদের ছক কাটতে হবে এবং অঙ্কটা করতে হবে এবং খেয়াল করতে হবে কোন কোন জিনিসগুলো আমাদের অঙ্কের মধ্যে আসে সেই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তো কি কি বিষয়গুলো আমাদের এখানে অন্তর্ভুক্ত হয় সেই জিনিসগুলো আমাদের এখানে দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তো কোন কোন বিষয় অন্তর্ভুক্ত, প্রথমে দেখতে হবে করদাতার নাম জনাব খালেক, জনাব শুধু খালেক না, আমরা বলতে পারি আবুল খালেক। দেন আয় বর্ষ আমাদের খেয়াল করতে হবে 2016-17 এবং 2017 এবং 2018। পরবর্তী পর্যায়ে আমরা প্রথমেই আমরা লিখে নিব লাভ লোকসান অনুযায়ী লিখলাম লাভ লোকসান অনুযায়ী লিখলাম। এর টাকার পরিমাণ দেওয়া আছে হলো 1,34,100। দেন আমাদের নিয়ম অনুসারে লিখতে হবে যোগ অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য খরচ সমূহের মধ্যে কি কি আছে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আমরা দেখব দান। এই যে আমাদের অঙ্কের দান আছে, যত প্রকার সঞ্চিতি, কি কি সঞ্চিতি ছিল, আয়কর সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, দেনাদারের বাট্টা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, এই বিষয়গুলো আমাদের ছিল। তো এখানে দেনাদারের বাট্টা সঞ্চিতি আছে, সেটা আমাদের আসবে। তা আমি লিখে দিয়েছিলাম জরিমানা ও শাস্তি, এটাও কিন্তু আসে। আর আমি একটু আগে বলেছি যত প্রকার উত্তোলন আছে, কি কি উত্তোলন আছে, উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, মানকে ছেলের স্কুলের বেতন বা মেয়ের বেতন, এরকম কোনো কিছু যদি বোঝায় সেগুলো আমরা উত্তোলন হিসেবে গণ্য করি। তাই এখানে উত্তোলন আছে জীবন বীমা প্রিমিয়াম, সেটা আমাদের আসবে। মূলধনের সুদ অবশ্যই আমাদের আসবে। তো এই জিনিসগুলো আমরা একটা একটা করে সব আমরা বসাই দিব। আর এখানে গৃহ সম্পত্তি জগতে একটা পৌর কর আছে, সেটাও আমাদের আসবে। আমরা প্রথমে আমরা লিখি গরিব আত্মীয়কে দান। গরিব আত্মীয়কে দান বা সাহায্য, যেটা আমরা বলি, টাকার পরিমাণ আছে হলো মাত্র 500। তারপরে আছে হলো দেনাদারের বাট্টা সঞ্চিতি, এটা টাকার পরিমাণ আছে হলো 1000। তারপরে আছে হলো জরিমানা ও শাস্তি, এটা টাকার পরিমাণ আছে হলো 500। তারপরে আছে হলো জীবন বীমা প্রিমিয়াম, এটা টাকার পরিমাণ আছে হলো 1000। দেন আছে হলো মূলধনের সুদ, মূলধনের সুদ, এটা টাকার পরিমাণ হলো 3000। দেন আছে হলো পৌর কর, এটা টাকার পরিমাণ আছে হলো 500। এই সবগুলো টাকার পরিমাণ যোগ করলে টাকার পরিমাণ টোটাল আসে হলো 6500। তো উপরে টাকার সাথে যোগ করলে টাকার পরিমাণ আসে 1,40,600। দেন বরাবরের মতো আমরা কি করব, বাদ অব্যবসায়ী বা অপেশাগত বা অকারবারি, যেটাই আমরা লিখি অকারবারি আয়। তো এখানে অকারবারি আয়ের মধ্যে দেখা যাচ্ছে একটা জিনিস আছে, গৃহ সম্পত্তি হতে আয়। তাহলে আমরা লিখি গৃহ সম্পত্তি হতে প্রাপ্ত ভাড়া। তো গৃহ সম্পত্তি প্রাপ্ত ভাড়া টাকার পরিমাণ আছে হলো 6000। যেহেতু একটা আছে আমরা এই পাশে বসাবো। তাহলে আমরা লিখছি হলো বাদ, তো টাকার পরিমাণ বাদ দিলে আসে হলো 1,34,600। দেন আমরা নিয়ম অনুসারে লিখবো বাদ, সরি আমরা বাদ দিছি, এবার লিখবো হলো যোগ অকারবারি আয়, অকারবারি আয়। তো অকারবারি আয়ের মধ্যে ওই নিয়ম অনুসারে একটাই আছে,
এখানে গৃহ সম্পত্তি হতে আয়, গৃহ সম্পত্তি হতে প্রাপ্ত ভাড়া। তো গৃহ সম্পত্তি খাতে আমরা নিয়ম শিখেছিলাম যে আবাসিক উদ্দেশ্য হলে 25% ধরতে হয়, আর বাণিজ্যিক উদ্দেশ্য হলে 30% ধরতে হয়। তাই এটা যেহেতু আবাসিক উদ্দেশ্যে, তাহলে আমরা সেটা অবশ্যই এটার মেরামত খরচ আমরা ধরবো, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আমরা ধরবো। টাকার পরিমাণ আসে হলো 1500। তো এটা ক্যালকুলেশন করলে টাকার পরিমাণ আসে হলো, এবং এটার সাথে আরো একটা খরচ ছিল, সেটাও আমাদের খেয়াল করতে হবে। এটার সাথে আমাদের একটা পৌর কর ছিল। তো পৌর করটাও আমরা লিখে দিই। পৌর করটা ছিল হলো 500। তো টোটাল বাদ দিলে টাকার পরিমাণ 2000, 2000 টাকা বাদ দিলে টাকার পরিমাণ ছিল 4000। ওই টাকা থেকে এই টাকাটা বাদ দিয়ে যোগ করলে টোটাল টাকার পরিমাণ ছিল 1,38,600। এটাই হলো এখন মোট আয়। তো এখন আমরা অঙ্কটা দেখে বুঝতে পারতেছি যে এটা হলো আমাদের গৃহ সম্পত্তি খাতে, আমাদের ব্যবসা ও পেশা খাতে আয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, আমরা জানি গৃহ সম্পত্তি খাতে আয়ের মধ্যে অবশ্যই আবাসিক উদ্দেশ্য বা বাণিজ্যিক উদ্দেশ্য হলে 25 বা 30% ধরতে হয়। যেহেতু এইখানে কোনো কিছু বলা নাই, তাহলে আমরা 25% আবাসিক উদ্দেশ্য ধরে নিলাম, সেটা টাকার পরিমাণ 1500 টাকা আসছে। এখন আমাদের তাহলে বুঝতে পারছি যে অঙ্কটা এইভাবে করতে হয়। তো তোমরা অবশ্যই এটা অঙ্কগুলো আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে তোমরা যদি বাসায় করো, ইনশাআল্লাহ আশা করি এই অঙ্ক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা। এবং আমি আগেই বলেছি এই অঙ্কটা বই থেকে যদি কেউ শেখার চেষ্টা করে চায় শেখাটা খুব মুশকিল হয়ে পড়ে, কিন্তু আমি যেভাবে শিখেছি এবং ছকটা পড়বে যেভাবে লিখে দিয়েছি এইভাবে যদি অঙ্কটা করো, অঙ্কটা অনেক ইজি মনে হবে এবং অনেক সহজেই তোমরা এটা আত্মস্থ করতে পারবা। তো তোমরা ভালো থাকবা, সাবধানে থাকবা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবা। আশা করি সবাই একটা কথা বলা চলে, এখন বর্তমানে আমরা গুরুজনদের ভক্তি করতে ভুলে গেছি। আমরা সবাই গুরুজনদের ভক্তি করব, শ্রদ্ধা করব এবং ছোটদের অবশ্যই আদর ভালোবাসা দিব। সবাই সুখে থাকবা, সাবধানে থাকবা। আসসালামু আলাইকুম।